নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আফগানিস্তান এবং পাকিস্তান যে যুদ্ধ চলছে এই মুহূর্তে, যে লড়াই দেখতে পাচ্ছি, যে মৃত্যু দেখতে পাচ্ছি, সেই লড়াই এবং এই যুদ্ধ থামানোর জন্য বিশ্বে বড় বড় 5টা দেশ মাঠে নেমে গেল। তারা আফগানিস্তানকেও বলছে যুদ্ধ থামাও এবং পাকিস্তানকেও বলছে যুদ্ধ থামাও, যে এই মুহূর্তে লড়াই থামিয়ে দাও। আর পাকিস্তানের আসল চেহারা মুখ খুলে দিল কে? আফগানিস্তান। গতকাল পাকিস্তান আগে থেকে হাত বাড়িয়ে কি করেছে? আফগানিস্তানের ওপর রকেট মিসাইল ছেড়েছে একটার পর একটা, এবং বলা হয়ে থাকে যে একসাথে আক্রমণ করেছে এবং একসাথে প্রায় 12টা রকেট মিসাইল ছেড়েছে কার ওপর? আফগানিস্তানের ওপর। এর ফলে আফগানিস্তানের বহু মানুষ মারা গেছে, যার ফলে আফগানিস্তান কালকে দুপুরের পর যা স্টেপ নিয়েছে, যেটা দেখে পাকিস্তান সেনাবাহিনী স্যারেন্ডার করতে চাইছে, এমন বড় আর্টিকেল কিন্তু আপনাদের সামনে চলে এসেছে। তো এই আর্টিকেলটা আলোচনা করার আগে আমি আপনাদের সকলকে বলবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে আমরা অথেন্টিক ইনফরমেশন একদম এনে অ্যানালাইসিস করে থাকি। তো যদি আপনার সঠিক ইনফরমেশন দরকার এবং আর্টিকেল দরকার, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আসুন আমরা আর্টিকেলটার সঙ্গে প্রথম পরিচয় হয়ে যায়। দেখুন, যে পাকিস্তান কালকে নিজে থেকে গিয়ে 12টা রকেট মিসাইল ছাড়লো আফগানিস্তানের ওপর, সেই পাকিস্তান সেনাবাহিনী কি চাইছে? এখন চাইছে তারা যে এই যুদ্ধ থেমে গিয়ে সারেন্ডার করতে তারা দাবি করেছে। এমনই আর্টিকেল কিন্তু সামনে চলে এলো। তাহলে হঠাৎ করে এমন ঘটনা কি ঘটলো, আর কেনই বা পাকিস্তান সেনাবাহিনী সারেন্ডার করতে চাইছে? কাল সারাদিনে যে ঘটনাটা ঘটিয়েছে, দুপুরের দিকে পাকিস্তান যে ঘটনা ঘটিয়েছে, যার ফলে সন্ধ্যের মধ্যে আরও পাল্টা জবাব দিয়ে দিল আফগানিস্তান। এবং পাকিস্তান এবং আফগানিস্তান পাকিস্তান দাবি করেছে আফগানিস্তানের কাছে যে এই মুহূর্তে তোমরা যুদ্ধ থামাও, এবং তার জন্য আফগানিস্তান বলেছে যে ঠিক আছে যুদ্ধ থামাবো, তার জন্য তোমরা কি চাইছো বলো, এবং তোমরা কেন আক্রমণ করলে? পাকিস্তান পরিষ্কারভাবে জবাব দিয়েছে যে 48 ঘন্টা, দেখুন চলে এসেছে, যে 48 ঘন্টা আমাদেরকে টাইম দাও, এবং 48 ঘন্টার মধ্যে কোনো যুদ্ধ হবে না, কেউ কাউকে আক্রমণ করবে না। তাহলে যে পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের সাহায্য নিয়ে এত বড় বড় কথা বিভিন্ন দেশকে বলছিল, বারবার অন্যের বিরুদ্ধে সমালোচনা করছিল, সেই পাকিস্তান সেনাবাহিনী আজকে সারেন্ডার করে দিল। দেখতে পাচ্ছেন আপনারা, এবং 48 ঘন্টা টাইম নিল। তাহলে ভাবুন, মুখে বড় বড় কথা বললে হবে না, কারণ পাকিস্তান যে জঙ্গি সংগঠনগুলোর জন্ম দিয়েছে, তেহরিক-ই তালিবান, তেহরিক-ই লাইবাক, এরা আজকে পাকিস্তানের বিরুদ্ধে চলে গেছে এবং আফগানিস্তানের সাপোর্ট দিয়েছে। আর পাকিস্তান এবং আফগানিস্তান সেনাবাহিনী যখন লড়াই করছে, তখন এই তেহরিক-ই তালিবান এবং তেহরিক-ই লাইবাক এরা পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে। এবং এই যে দুরন্ত লাইন, আফগানিস্তান এবং পাকিস্তানের যে দুরন্ত লাইন আছে, বর্ডার, সেই বর্ডারটা হচ্ছে 2600 কিলোমিটার। সেই 2600 কিলোমিটারে আগে বলা হয়েছিল, আফগানিস্তান বলেছিল যে আমরা পাকিস্তানে 7খানা, ওই বর্ডারে 7খানা চেকপোস্ট, সেনাবাহিনী ঘাঁটি আমরা উড়িয়ে দিয়েছি। কিন্তু গতকাল যে ঘটনা আফগানিস্তান শিখিয়ে দিল পাকিস্তানকে, সেখানে আফগানিস্তান দাবি করে দিল যে 7খানা করেছিলাম, এবার আমরা করলাম 11টা, সংখ্যাটা আরও বেড়ে গেল। যার ফলে পাকিস্তান সেনাবাহিনী পিছু হাঁটছে, এবং পাকিস্তানের সেনাবাহিনীর সাথে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আইএসআই, এদের মধ্যে কনফ্লিক্ট শুরু হয়ে গেল। যে আইএসআই কাছে আগে থেকে কেন তথ্য থাকছে না, যে আইএসআই তেহরিক-ই তালিবানকে হাতিয়ার করে সবসময় তেহরিক-ই তালিবানকে সাপোর্ট করে আগে যেত এবং সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে আসতো, সেই তেহরিক-ই তালিবান তখন ঘুরে গেছে। তো আইএসআই শান্তি এবং কন্ট্রোল করার ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ। আর তার জন্য পাকিস্তান কি করলো? আইএসআই যে ডিজি আছেন, সেই ডিজি 3 বছর ধরে আইএসআই ডিজি ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হলো, ট্রান্সফার করে দেওয়া হলো। তাহলে এই যে পাকিস্তান সেনাবাহিনী এখন সারেন্ডার করছে, তাহলে পাকিস্তানের যে চিফ প্রেসিডেন্ট আছে সেনাবাহিনী, আসিফ মুনির, তাহলে এখন সে কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? কোথায় লুকিয়ে আছে আসিফ মুনির? তার মুখ কোথায়? কেন আসিফ মুনিরের স্টেটমেন্ট আসছে না? আগে কোনো কথা হলে পাকিস্তানের সেনাবাহিনী আসিফ মুনির কি বলতো, যে আমরাও 2 পা পিছিয়ে না, আমরা আরও 4 পা এগিয়ে যাব, এই কথা, এই টোনই ইউজ করেছিল।
তাহলে আজকে যখন আফগানিস্তান পাকিস্তান লড়াই হচ্ছে, তাহলে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার সামনে এসে স্টেটমেন্ট দিচ্ছে, পাকিস্তানের প্রাইম মিনিস্টার এসে সামনে এসে স্টেটমেন্ট দিচ্ছে, পাকিস্তানের বিদেশ মন্ত্রী নকভি সে এসে স্টেটমেন্ট দিচ্ছে, তাহলে আসিফ মুনির কোথায়? আর এই পাকিস্তান এবং আফগানিস্তানকে মানে যুদ্ধ থামানোর জন্য বিশ্বের 5খানা দেশ কিন্তু সামনে চলে আসলো। কারা কারা? সেটা হচ্ছে সৌদি, কাতার, ইরান, রাশিয়া, চীন। এরা সামনে চলে এসেছে, সামনে এসে এরা প্রতিবাদ করছে যে এরকম করো না। আর এই যুদ্ধ থামানোর জন্য সৌদি বারবার রিকোয়েস্ট করেছে আফগানিস্তানকে, কারণ সৌদির সাথে তো আফগানিস্তানের রিলেশন ভালো। তো সৌদি রিকোয়েস্ট করেছে ভাই যুদ্ধ থামিয়ে দে, কারণ পাকিস্তান হচ্ছে আমার বডিগার্ড। হ্যাঁ, দুদিন আগেই তার ডিল সাইন করেছে পাকিস্তান বডিগার্ড, ভাই প্লিজ যুদ্ধ থামিয়ে দে। তারপরে আফগানিস্তান প্রথম থেকে যুদ্ধ করছে না, যুদ্ধ প্রথম কালকে হঠাৎ রকেট মিসাইল ফেললো কে? পাকিস্তান। আর যখনই রকেট মিসাইল ফেললো আফগানিস্তান জবাব দিয়ে দিল, আফগানিস্তান জবাব দিয়েছে এবং তার একটা করে ভিডিও ফুটেজ সকলের সামনে নিয়ে আসছে। তাই সৌদি এবং কাতার ইউনাইটেড নেশনে যাচ্ছে এই যুদ্ধ থামানোর জন্য, কারণ সৌদির গভর্নমেন্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আর এই যে বড় ব্যাপার, আফগানিস্তান যে কথাটা বলে দিয়েছে সেই কথার উপর ভিত্তি করে আরও একটা বড় ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটলো? মানে সৌদি যেটা বলেছে যে বিষয়টা যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে লড়াই চলে, তাহলে সৌদি এবং কাতারে বিজনেস মারাত্মক লেভেলে ক্ষতি হবে। এবং আফগানিস্তান আর একটা বড় কথা বলে দেয় যেটা পাকিস্তান ফেঁসে গেছে, যে পাকিস্তানের যে সেনাবাহিনীকে তারা হত্যা করেছে সেই সেনাবাহিনী বডি, ডেড বডি আমরা পাকিস্তান পৌঁছে দেব। কারণ পাকিস্তান তো বারবার বলছে আমাদের সেনাবাহিনীর কিছু হয়নি, আমাদের সেনাবাহিনী মারা যায়নি। তো আফগানিস্তান যেই বলে দিল সেনাবাহিনী আমরা ডেড বডি পৌঁছে দেব, তখনই কিন্তু সমস্যা আরও তৈরি হয়ে গেল। কাল দুপুরে এই রকেট হামলা করার পর আবার বিকেলের দিক করে তারা আবার কি করছে, মানে পাকিস্তান কি করেছে, এয়ার পাওয়ার ইউজ করে আফগানিস্তানে একটা গুরুত্বপূর্ণ জায়গা কাবুলের পাশে সেখানে কিন্তু আক্রমণ করলো। এবং সবথেকে বড় ব্যাপার, পাকিস্তান এবং আফগানিস্তান যে ফ্রেন্ডলি গেট ছিল, পাকিস্তান এবং আফগানিস্তান যাতায়াতের যে ফ্রেন্ডলি গেট কান্দাহার গেট, এই কান্দাহার গেটে অনেক বড় হিস্ট্রি আছে, আমি আপনাদের কোনো একটা ভিডিওতে আমি বলে দেবো। তো এই কান্দাহার গেটকে পাকিস্তান কি করলো, বোমা মেরে উড়িয়ে দিল। আর এইখানেই পাকিস্তান বুঝিয়ে দিল যে ভাই তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, বন্ধুত্ব নেই। কারণ পাকিস্তান এবং আফগানিস্তানের কান্দাহার গেট উড়ে গেছে, এই কথা এটাই প্রমাণ করে দিল যে পাকিস্তান আর কোনো রকম সম্পর্ক রাখতে চাইছে না। আর যখনই রাখতে চাইছে না, এই কান্দাহার গেট যখনই উড়িয়ে দিল, তখনই আফগানিস্তান কি করলো, স্কুড বি মিসাইল সে পাকিস্তান বর্ডারে পাঠিয়ে দিল। আর যেই পাকিস্তান বর্ডারে পাঠিয়ে দিল স্কুড বি মিসাইল, যেই সন্ধ্যেবেলায় হামলা করা শুরু করলো, ঠিক সন্ধ্যে নাগাদ করে পাকিস্তান সেনাবাহিনী সারেন্ডার করে দিল। আগে আফগানিস্তান দাবি করেছিল যে আমরা ওদের 7 জন সেনাবাহিনীকে বন্দি করেছি, কিন্তু আফগানিস্তান এখন দাবি করছে সেই 7 জন নয়, আমরা 50 থেকে 60 জনকে বন্দি করেছি, তারও কিন্তু আমরা তাড়াতাড়ি তাদের ছেড়ে দেব। পাকিস্তানে একটা প্ল্যান ছিল যে আফগানিস্তানকে আমরা আক্রমণ করব, পাকিস্তানের নর্থ সাইড থেকে আক্রমণ করব এবং সাউথ সাইড থেকে আক্রমণ করব। কিন্তু পাকিস্তানের আইএসআইয়ের কাছে খবরই ছিল না যে অলরেডি সাউথ পজিশনে তালিবান শক্তি সব থেকে বেশি স্ট্রং, এবং তেহরিকি তালিবান যে সংগঠনটা পাকিস্তান বানিয়েছিল সেই সংগঠনটা এখন আজাদির জন্য তালিবানের সাথ দিয়েছে। এবং তেহরিকি তালিবান যে সংগঠন আছে সে আফগানিস্তানের দক্ষিণ অংশে তারা বেশি স্ট্রং ঘাঁটি খেটে বসে আছে, তারাও কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে চলে যায়। আর এই নিউজটা তাদের কাছে ছিল না। আফগানিস্তান কি করেছে, তেহরিকি তালিবানকে দক্ষিণ অংশে পাঠিয়ে দিয়েছে এবং নর্থ অংশে তাদের সেনাবাহিনীর লড়াই করছে, হয়ে গেল খেলা। এর ফলে গতকালকে সন্ধ্যার মধ্যে পাকিস্তান দুটো জায়গা, বালুচিস্তানের বর্ডার এলাকা এবং খাইবার বর্ডার এলাকা, দুটো জায়গা দখল করলো, 11টা চেকপোস্ট দখল করলো। এবং দখল করার পর আফগানিস্তানের যে মিডিয়া হ্যান্ডেলার রয়েছে, বিদেশি মন্ত্রী যিনি অ্যাডভাইসারও হিসাবে তিনি কাজ করেন, তার নাম হচ্ছে আব্দুল হক হামাদ। এই আব্দুল হক হামাদ অফিসিয়ালভাবে টুইট করে, আমি টুইটটা খুঁজে পেয়েছি কিন্তু আমি নিজে বুঝতে পারলাম না কি লেখা আছে, উর্দুতে লেখা আছে, তো ট্রান্সলেট করতে গেলাম তো হলো না। তো
আমি টুইটটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অ্যাড করে দিচ্ছি। তিনি নিজে টুইট করে জানিয়ে দিয়েছেন যে পাকিস্তান জানিয়েছে যে তারা এই যুদ্ধে হেরে গেছে, তারা স্বীকার করে নিয়েছে যে আমরা আজ যুদ্ধ করার মতো ক্ষমতায় নেই, পজিশনে নেই, আমাদের অনেক সেনা হত্যা হয়েছে, এবং এই শুনে তারা 48 ঘন্টা টাইম নিয়েছে, সিজফায়ার ঘোষণা হয়েছে, এবং আমরা তাদের ডেড বডি আমরা পাকিস্তানে পাঠিয়ে দেবো। এবার পাকিস্তান ভাবছে যে এ বাবা, এবার তো আমি ফেসে গেলাম, ডেড বডি আসলে তো আমাকে বলতাম যে হ্যাঁ এরা আমাদের লোক, আমি ফেসে গেলাম। এইখানেই পাকিস্তান ডেড বডি নেবে কি নেবে না সরি, তার জন্য কোনো এক্সট্রা ডিমান্ড এখনো পর্যন্ত জানায়নি, কারণ 48 ঘন্টা টাইম নিয়েছে। মাঝখানে চলে আসলো রাশিয়া। রাশিয়া এসে কি বলছে? রাশিয়া বলছে ভাই আফগানিস্তান তোমরা যুদ্ধ থামাও, একে অপরের সঙ্গে প্লিজ যুদ্ধ থামাও, কারণ রাশিয়ার যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘ সময় ধরে লড়াই চলে না, তো রাশিয়ার বাজারের ওপর মারাত্মক লেভেলে প্রভাব পড়বেই। তো রাশিয়া চাইছে যে এই যুদ্ধ কোনো রকমভাবে থামিয়ে দিতে। কারণটা হচ্ছে আরেকটা বড় কারণ, যে তালিবান শক্তি এসেছে 2021-এ আমেরিকা ব্রিটিশ শক্তিকে পরাজিত করে, যাতে আমেরিকা ব্রিটিশ শক্তি জো বাইডেনের সময় যখন তারা চলে গেছে তালিবান থেকে, তখন থেকে রাশিয়ার রিকগনাইজে তৈরি হয়েছে কিন্তু তালিবান সরকার। আর এর জন্য রাশিয়া এখন চাইছে যে ভাই তোমাদের যুদ্ধ এখন থামাও। অপর দিক থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি না, সৌদি এই যুদ্ধে এখনো ঝাঁপায়নি কেন? কারণ জাস্ট 1 মাসও হয়নি সৌদির সাথে পাকিস্তানের যে একটা ডিফেন্স ডিল সাইন হয়েছে, যেখানে সৌদি দাবি করেছিল পাকিস্তানের দিকে হাত তোলা মানেই সৌদির দিকে হাত তোলা, পাকিস্তানের দিকে আঙুল তোলা মানেই সৌদির দিকে আঙুল তোলা, একে অপরে ঝাঁপিয়ে পড়বো আমরা। তাহলে এখনো পর্যন্ত সৌদি নামেনি, কারণ সৌদি গুড ফ্রেন্ড হচ্ছে আফগানিস্তান। আমি আপনাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই যুদ্ধে সৌদি নামবে কিনা সেটাই বড় প্রশ্ন, সেটাই বড় সন্দেহ। সৌদি আবেদন করছে যুদ্ধ থামাও, কিন্তু এখনো সৌদি ঝাঁপায়নি। পাকিস্তানে এইটা হয়ে গেছে সবথেকে বড় নেগেটিভ ব্যাপার। আপনি আপনার সন্তানের যদি উজ্জ্বল ভবিষ্যৎ চেয়ে থাকেন, অবশ্যই বাবা মা হিসাবে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কে না চায়। সন্তানকে ভালোবেসে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছেন, বা আপনি বাড়িতে বেকার হয়ে বসে আছেন, বা সংসার চালাতে পারছেন না, বা আর্থিক সুবিধা পাচ্ছেন না, বা কি করব কিছু বুঝতে পারছেন না, তাহলে আমি আপনাকে বলি, যদি আপনার ধৈর্য শক্তি থাকে আর যদি আপনার হাতে জাস্ট 2 মাস সময় থাকে, তাহলে একটা ছোট্ট কোর্স বলবো। অনেক টাকা তো জীবনে নষ্ট করেছেন, বিভিন্ন জায়গায় কখন রেস্টুরেন্টে খেয়ে, জামা প্যান্ট কিনে, ঘুরতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস নষ্ট করেছেন। জাস্ট আমি একটা কথা বলছি, এআই কোর্স করুন, এআই কোর্স করুন, এআই শিখুন। হাতের কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে এআই শিখতে পারবেন। সে মাধ্যমিক পাস হন, আপনি উচ্চ মাধ্যমিক পাস হন, গ্র্যাজুয়েশন পাস হন, বা বিটেক পাস করে থাকুন না কেন, যদি বাড়িতে বসে আপনাকে কেউ 1 থেকে 2 লক্ষ টাকা টাকা দেয়, তাহলে আপনি সেই কাজ শিখবেন না? আপনি নিজে চিন্তা করুন, আপনি ভবিষ্যৎটা অন্ধকারে রাখবেন না আলোর দিকে নিয়ে যাবেন? যদি আপনার শেখার ইচ্ছে আছে, যদি আপনার টাকা ইনকাম করার ইচ্ছে আছে, তাহলে অতি অবশ্যই বলবো এআই কোর্স শিখুন। আর এআই কোর্স কিভাবে শিখবেন তার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, 933281313134। ঠিক আছে? জীবনে অনেক টাকা নষ্ট করেছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হাই এআই লিখে পাঠান, আমাদের টিম আপনাকে এআই ফুল গাইড করে দেবে। আর একটাই কথা বলবো, এআই শিখে নিজে ভবিষ্যৎ উজ্জ্বল করে নিন। কোর্স ফি বেশি না, ব্যাচের কোর্স ফি বেশি না, 5650 টাকা কোর্স ফি। যারা নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হাই এআই লিখে পাঠান, আমাদের টিম আপনাদের অ্যাডমিশন করিয়ে দেবে। কারণ একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝিস, সকল মানুষেরই টাকা দরকার। দিনের যদি আপনি 2 ঘন্টা কাজ করে ভালো রকম টাকা ইনকাম করতে পারেন, তা করতে চান, তাহলে অতি অবশ্যই আপনাকে এআই শিখতে হবে। আপনার মাথার ওপর যদি প্রেশার থাকে, আপনার কাঁধের ওপর যদি অনেক বড় বোঝা থাকে, তাহলে আপনাকে এআই শিখতে হবে। কারণ এআই এমন একটা জিনিস যেখানে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলবে, বেকারত্ব থেকে আপনাকে ভালো স্ট্রং করে দেবে, এবং সবথেকে যে বড় বিষয়, আপনাকে আর্থিকভাবে স্ট্রং করে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।